ধরুন একটা চ্যাম্পিয়ন্স লিগের সিচুয়েশন যেখানে আপনি 1-0 2-0 গোলে এগিয়ে আছেন। অন্য কোনো ক্লাবের ক্ষেত্রে এতটা বেশি প্রযোজ্য হবে কিনা সেই জিনিসটা জানি না। রিয়ালের ক্ষেত্রে অনেক বেশি করে প্রযোজ্য হয়। ম্যাচের যদি আর মাত্র 10-15 মিনিটও বাকি থাকে, 2-0 গোলে পিছিয়ে থাকা সিচুয়েশনেও রিয়ালকে দেখেছি সেখানে খুবই কামলি এবং খুবই ডেলিকেটলি শেষের 10-15 মিনিটে ম্যাচটা বের করে আনতে। তাই শুধুমাত্র যে রিয়াল মাদ্রিদের ডিফেন্সটা ভাঙতে হবে এটা নয়, লিডটা যদি বায়ার্ন মিউনিখ নিজেদের কোয়ালিটির মাধ্যমে পেয়েও যায় সেটা ধরে রাখা, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সেটা ধরে রাখার চেষ্টা করা, এটা খুবই খুবই ক্রুশাল হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ভিডিওটা শুরু হয়েছে এর আগের করা একটা ভিডিওর একটা অংশ দিয়ে, যেখানে খুবই ক্লিয়ারলি এই জিনিসটা বলছিলাম যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেসিক জিনিসগুলো ঠিক রাখাটাই যে কোনো একটা দলের জন্য অনেক বেশি করে টাফ। এবং সেটা বলতে গিয়ে একটা অংশে এই জিনিসটা কিন্তু মেনশন করেছিলাম যে শেষের 10-15 মিনিটে রিয়াল মাদ্রিদ যদি 1-2 গোলে পিছিয়েও থাকে তারপরও সেখান থেকে বারবার কামব্যাক করতে রিয়াল মাদ্রিদ জানে, এবং সেই লিডটা ধরে রাখা বায়ার্ন মিউনিখের জন্য অনেক অনেক কঠিন, অনেক ক্রুশাল হতে পারে। সেকেন্ড লেগে এসে কিন্তু আমরা সেই জিনিসটাই দেখলাম। একেবারে ক্লিয়ারলি রিয়াল মাদ্রিদ আরও একবার প্রমাণ করে দিল যে চ্যাম্পিয়ন্স লিগে দ্য আলটিমেট বস, দ্য আলটিমেট রয়্যাল ক্লাব এই রিয়াল মাদ্রিদেরই। আপনার হয়তোবা মানতে কষ্ট হবে, হয়তোবা আপনি ব্যাপারটাকে এতটা স্ট্রেট ফরওয়ার্ড দেখবেন না, তবে ব্যাপারটা আসলে এতটা স্ট্রেট ফরওয়ার্ড। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বায়ার্ন মিউনিখ 68তম মিনিটে আলফোনসো ডেভিসের ওই গোলটাতে এগিয়ে যাওয়ার পরে যে জিনিসটা আসলে করতে পারেনি সেটা আমার চোখে বেসিক জিনিসটাই ঠিক রাখা। তবে তার আগে এই জিনিসটা বলি, অফসাইড নিয়ে অনেকেই বিতর্ক তৈরি করার চেষ্টা করবেন। হোসেলু 91তম মিনিটের সময় যে গোলটা করেছেন সেখানে রুডিগার তাকে যে অ্যাসিস্টটা করেছেন সেখানে অফসাইড ছিল কিনা অনেকে নাকি আলোচনা করছেন অফসাইড ছিল না। বায়ার্ন মিউনিখ পরবর্তীতে একটা গোল করে ফেলেছিল, তবে সেখানেও এই জিনিসটা মনে রাখতে হবে যে বায়ার্নের ওই গোলটাতে যে অফসাইড কল করা হয়েছে সেটা কিন্তু লাইন্সম্যান আগে থেকে ফ্ল্যাগটা রেস করেছেন, অর্থাৎ ফ্ল্যাগটা উঠিয়ে ধরেছেন এবং রেফারি বাঁশি বাজিয়ে ফেলেছেন, যার প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা বা ডিফেন্ডাররা আর ডিফেন্ড করেননি। রেফারি বাঁশি বাজিয়ে ফেললে গেমটা সেখানে হল্ট হয়ে যায়। এটা রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের কোনো দোষ নয়। লাইন্সম্যান হয়তোবা ফ্ল্যাগটা আর্লি রেস করেছেন, রেফারি হয়তোবা বাঁশিটা না বাজালেও পারতেন। তবে আমি এখানে একেবারে ক্লিয়ারলি বলতে চাই, আমি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান নই, তারপরও এই জিনিসটা স্বীকার করে নিতে চাই। ধরুন বায়ার্ন মিউনিখ ওই গোলটা পেয়ে যেত এবং ওই গোলটা অফসাইড হতো না, জাস্ট ধরুন, তারপরও আমার কাছে মনে হয় বায়ার্ন মিউনিখ এই ম্যাচটা জিততে পারতো না। তারপরে আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ এক্সট্রা টাইমে গিয়েও কিন্তু ম্যাচটা বের করে আনতো, কারণ এখানে মেন্টালিটিতে রিয়াল মাদ্রিদ এমনভাবে বায়ার্ন মিউনিখকে দুমড়ে মুছতে ফেলেছে। আরও একবার তারা চ্যাম্পিয়ন্স লিগে যে অ্যাটিটিউডটা দেখিয়েছে, শুধুমাত্র চ্যাম্পিয়ন একটা দলেরই এই অ্যাটিটিউডটা থাকে এবং তারাই শেষ পর্যন্ত ম্যাচটা জয় করার ব্যাপারে সংকল্পবদ্ধ থাকে এবং জয়টা তাদেরই প্রাপ্য। একজন রিয়াল মাদ্রিদ ফ্যান নই, তারপরও একেবারে ক্লিয়ারলি শতভাগ পরিষ্কারভাবে বলতে চাই রিয়াল মাদ্রিদের জয়টা একেবারে প্রাপ্য, একেবারে লিখিত ছিল। বায়ার্ন মিউনিখ সিম্পল একটা জিনিস শেষের দিকে এসে ঠিক রাখতে পারেনি, ওই যে বেসিকের কথা বলছিলাম, এবং আমার কাছে মনে হয় থমাস টুকেল ম্যাচটা সেই জায়গা থেকে হেরে গিয়েছেন। 68তম মিনিটের সময় গোলটা পেয়ে যাওয়ার পরে শেষের 10-20 মিনিটে এসে থমাস টুকেল এতটাই রিল্যাক্সিং ভাবে ম্যাচটা হ্যান্ডেল করেছেন যে যারা আসলে প্রতিপক্ষকে বিজি রাখছিলেন, সেই হ্যারি কেন, জামাল মুসিয়ালা, লিরোয় সানেদেরকে তিনি সাবস্টিটিউট করে ফেলেছিলেন। কিম ম্যানজে, যিনি কিনা এর আগের ম্যাচে মারাত্মক ভুল করেছিলেন, এ ম্যাচেও বদলি হিসেবে নেমে একেবারে ভালো খেলতে পারেননি, তাকে নামিয়েছিলেন। একের পর এক সাবস্টিটিউশন নিয়ে মারাত্মক ভুল করেছেন টমাস টুখেল, এই জিনিসটা মানতে হবে। বিশেষ করে আপনি যখন জামাল মুসিয়ালা, হ্যারি কেন, যারা গেমটা আসলে কন্ট্রোল করছেন, প্রতিপক্ষ ডিফেন্ডার বা মিডফিল্ডারদেরকে বিজি রাখছেন, তাদেরকে একই সঙ্গে তুলে নেন এবং আশা করেন যে শেষের 10-15 মিনিট আপনি 5 জন ডিফেন্ডার নিয়ে আসলে ডিফেন্ড করে যাবেন। 5 জন না, আমি একেবারে ক্লিয়ারলি আরও একবার বলছি, 7 জন মিলে ডিফেন্স করলেও শেষের দিকে এসে রিয়াল মাদ্রিদ গোলটা আদায় করে নিতে পারত। রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবুর এই স্টেডিয়ামটা আসলে একটা স্টেডিয়াম নয়, উপরে একেবারে ছাদ বন্ধ করে তারা রীতিমতো একটা প্রেসার কুকার সিচুয়েশন তৈরি করে। প্রেসার কুকারে যেভাবে মাংস সেদ্ধ করা হয় প্রতিপক্ষ প্লেয়ারকে, সত্যিকার অর্থে বিলিভ মি তারা সেভাবে প্রেসারাইজ করে রীতিমতো সেদ্ধ করার মতো অবস্থা করে শেষের 10-15 মিনিট। এত এক্সাম্পল এর আগে আছে। থমাস টুকেল সেই জায়গা থেকে এত এক্সাম্পল এর আগে দেখে এসেও, এত অভিজ্ঞতার পরেও মারাত্মক ভুলগুলো করলেন। ওই সাবস্টিটিউটগুলো না করলে গেমের টেম্পোটা, কন্ট্রোলটা যদি বায়ার্নের কাছে থাকতো, তাহলে হয়তোবা বায়ার্ন এই ম্যাচটা শেষ করে আসতে পারতো। হয়তোবা এতটা চরম ডিফেন্সিভ শেপে চলে যাওয়াটাই বায়ার্ন মিউনিখের জন্য সবচেয়ে বড় কাল হয়েছে। ইনজুরি সংক্রান্ত কিছু ইস্যু ছিল, তবে একসঙ্গে এতগুলো প্লেয়ার, মুসিয়ালা, সানে, হ্যারি কেন, সকলকে তুলে নেওয়ার কোনো রকমের কারণ আমি খুঁজে পাচ্ছি না। প্রচুর টাইম ওয়েস্ট তারা ওই সময় করেছে, অহেতুক বল নিয়ে সময় ক্ষেপণ করেছে। মাঠের মধ্যে প্লেয়াররা
বারবার ইনজুরি সংক্রান্ত ইস্যু দেখিয়ে বসে পড়েছেন, রিয়াল মাদ্রিদ এমন টাইপের সিচুয়েশনে আরো বেশি করে তেড়ে ফুঁড়ে আক্রমণ করতে আসে, আর কোনো না কোনোভাবে তারা গোল করে ফেলাই। এবার দুটো গোল করলেন সেই হোসেলু, যিনি কিনা মাত্র 2 বছর আগে রিয়াল মাদ্রিদের একজন ফ্যান হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করতে ম্যাচে দেখতে আসতেন। ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করছি না, এমনিতে সপ্তাহের মধ্যে 3-4 দিন সকালবেলা পড়াশোনা এবং নানা কাজের কারণে ভিডিও দিতে দেরি হচ্ছে। তবে যাওয়ার আগে একটা কথা বলবো, এ ম্যাচে যে পারফরমেন্সটা ভিনিসিয়াস জুনিয়র দিয়েছেন এবং অফিসিয়ালি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, যেভাবে তিনি জোশুয়া কিমিকের মতো একজন খুবই অভিজ্ঞ প্লেয়ারকে রীতিমতো লেফট উইংয়ে এসে বারবার করে বিট করেছেন, হ্যাটস অফ টু ভিনি। রিয়াল মাদ্রিদের সত্যিকার অর্থে অসাধারণ এক সম্পদ। একই সঙ্গে হ্যাটস অফ টু রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগে আরও একটা মিরাকেল পারফরমেন্সের জন্য, মিরাকেল টাইপের পারফরমেন্স। তবে এটাকে রিয়াল মাদ্রিদ কতটা ইজি করেছে, ওই যে বললাম চ্যাম্পিয়ন্স লিগের একমাত্র রয়্যাল ক্লাব দিন শেষে এই রিয়ালই।